জোরে একটা হাতালি আমাদের অনেক চমৎকার না? আসলে অনেক সোজা না? অনেকগুলো অপশন থেকে আসলে অনেক সোজা। আমার খুব পছন্দের একটা ছেলে আলামিন। আলামিনকে আমরা সবাই চিনি। ইদানিং ও বেশ অ্যাক্টিভ ফেসবুক বন্ধ, তারপরে বেশ অ্যাক্টিভ ছিল এটা আগে পর্যন্ত। ওর রিসেন্ট একটা কোম্পানি তাই না আলামিন, মার্কেটের একটা কোম্পানি ফর্ম করতেছে। এখান থেকে ও অ্যামাজনে কাজ করে বেসিক্যালি। ও বেসিক্যালি একটা ফ্যাক্টরি, না? ও নিজে কাজ করে এবং এখান থেকে অনেকগুলো মার্কেটার সাথে তৈরি করতেছে এবং ওর বেশ কিছু ইন্টার্ন ভলেন্টিয়ার সব কিছু মিলে বেশ ভালো কাজ করতেছে। তাদেরকে সে আসলে এজন রকেস্টার বানাচ্ছে, মানে অ্যামাজনে যে কোনো কিছু আমরা করতে পারি। তো আজকে আসলে এখানে অ্যামাজন না, ও আসলে আমাদের এখানে টিপস পেয়ে বা মার্কেটিং, একই কথা মার্কেটিং নিয়ে যে আমাদের কিছু টিপস দেবে আমি আশা করবো। এই টিপসগুলো বেশ ভালো কাজে লাগবে আশা করতেছি। আমি একটু আলামিনকে স্টেজ আসার জন্য অনুরোধ করতেছি। তো যা বললাম তাই, আলামিন আমাদেরকে টি শার্ট কিভাবে সেল করতে হয়, টি শার্ট কিভাবে মার্কেটিং করতে হয় সেটা নিয়ে আমাদের কাছে হেল্প করবে। কেমন আছেন সবাই? ভালো আছেন আমাকে না? ওকে, সো আমরা আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। টিস্পিং এর সাথে জাফর ভাই যেটা বললো ট্রাফিক মেথড এন্ড এভরিথিং, তার বাইরে দেখে আলাদা করে আমরা চিন্তা করতে পারি কিনা। আমার আসলে কোনো কোর টপিক না, আমি জাস্ট একটু সাইড নিয়ে ভ্যালু অ্যাড করার চেষ্টা করবো আর কি। তো আমার মেইন টপিক হচ্ছে আজকে সেল টি শার্টস টু ইউর ওন এম্পায়ার। নিজের একটা এম্পায়ার, নিজের একটা রাজত্ব, সেইখানে আপনি কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন। প্রোডাক্টটা কেটে আপনি টি শার্ট লিখে দিলে হলো, বাট ইউ ক্যান সেল হোয়াট এভার ইউ ওয়ান্ট অন ইউর ওন এম্পায়ার। এবং এইটা নিয়ে আমি আজকে কথা বলবো, এই মডেলটাকে কিভাবে সবচেয়ে ভালো করে কাজে লাগানো যায় আর কি। আর থ্যাংক ইউ জাফি ভাই আজকে আমাকে সুন্দর করে সুযোগ দেওয়ার জন্য, আজকে আপনার সাথে কথা বলার জন্য। তো আজকে আমার প্রতিটা প্রেজেন্টেশনে আমার কিছু হাউস রুলস থাকে। হ্যাঁ, তো হাউস রুলসের মধ্যে হাউস রুল নাম্বার 1, ওকে, তার আগে আরেকটু টেস্ট করি। আচ্ছা, এখানে কে কে আছেন ড্রিমার? হাউ মেনি অফ ইউ আর ড্রিমার? ড্রিমার কে কে আছেন? স্বপ্ন দেখতে পারেন আর স্বপ্নটা তো নাই জীবনে, যেভাবে চলতেছে চলুক এরকম মানুষ কিছু কতজন আছেন স্বপ্নটা তো নাই? সবাই আছেন। তাহলে হাউ মেনি অফ ইউ ড্রিমার? একটু আপনারা রেজ ইওর হ্যান্ড, রেজ ইওর হ্যান্ড। আর নামাইতে বলি নাই, রেজ ইওর হ্যান্ড। হাউ মেনি অফ ইউ আর ড্রিমার? ওকে, আমি দেখতে চেষ্টা করতেছি কে কে না, আমি কিন্তু হাত নামাইতে বলি না এখন। ওকে, সো আপনারা এখন হাত নামায় না, হাত আমার উঠে রাখেন। আমরা টেস্ট চলতেছি। হ্যাঁ, এখন আপনারা ঠিক যতটুকু হাত উঠিয়েছেন 2 ইঞ্চি উপরে উঠে দেবো, 2 ইঞ্চি। ওকে, আচ্ছা, আর 1 ইঞ্চি উঠাতে বলে উঠে পারবেন? ও, সবাই উঠাতে পারতেছেন। মিন্স হচ্ছে আপনি কিন্তু চাইলেই আরেকটু উপরে উঠতে পারেন, মানে ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল, বাট আপনি আপনার পটেনশিয়ালটা ইউজ করছেন না। মানে প্রথমবারে আপনি আপনার পটেনশিয়ালটা ব্যবহার করেন নাই। কজ কেন পটেনশিয়ালটা ব্যবহার করেন নাই? আপনাকে বলা হয় নাই তাই? এটি তো এক্সকিউজ যে আপনাকে বলা হয় নাই। সো আপনাকে যখন বলা হয়েছে আপনি তখন পটেনশিয়ালটা ইউজ করেছেন। সো বলা হওয়ার পরেও যারা পটেনশিয়ালটা ইউজ করেন নাই, মানে আরো 2 ইঞ্চি ওঠা নাই, তাদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বা ওই ফুল পটেনশিয়াল ইউজ করার জন্য আমাদের আর কিছু করার এখানে নাই। আমি তো আপনাকে যে জোর করে ঠেলে উপরে উঠে দিতে পারি না, পারে? পারে না। তো আপনার যে পটেনশিয়াল আছে উইথ টি স্প্রিং, জাফি ভাই আজকে ইভেন্টটা আয়োজন করছে যে আপনারা যাতে টি স্প্রিং এর মাধ্যমে আপনাদের যে রিয়েল পটেনশিয়াল আছে, মার্কেটিং পটেনশিয়াল আর ক্রিয়েটিভ পটেনশিয়াল, সেটাকে ব্যবহার করতে পারেন, নিজেকে কিভাবে ক্যারিয়ার বানাতে পারেন। আজকে এই ইভেন্টটা সবকিছু নিয়ে। ওকে, আমি আমার হাউস রুলসে চলে আসি। আমার সেমিনারগুলোতে হাউস রুলস থাকে, মাঝে মাঝে এরকম একটি ইমো দেখবেন, ঠিক আছে? এই ইমোটিকনটা হচ্ছে স্মাইল ইমোটিকন, এবং এটার সাথে আপনাদেরকে রিঅ্যাক্ট করতে হবে। রিঅ্যাক্ট করতে হবে কি হবে? রিঅ্যাক্ট উইথ স্মাইল। সে করতেছে কি? আপনাকে স্মাইল দিচ্ছে, ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট ব্যাক উইথ
স্মাইল। তারপর এটা যখন আসবে তখন আপনাদের একটু হাসতে হবে এবং আমাদের একটু রিঅ্যাক্ট করতে হবে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? ওকে, সো আমরা মূল প্রেজেন্টেশনে চলে যাই। একটু আরেকটু টেস্ট করব। আমি কে একেবারে কেউ জানেন না। কে আমার সম্পর্কে জানেন না? কে কে? ও মাই গডনেস, সবাই চেনেন নাকি এমনি খুশি করার চেষ্টা করতেছেন আমাকে? আমাকে সবাই চেনার কথা না। আমার নাম হচ্ছে আলামিন কবির। আমার একটা কোম্পানি আছে, কোম্পানিটার নাম হচ্ছে মার্কেট এভার। এন্ড মার্কেট এভারে আমরা যেটা করি, আমরা মেইনলি অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে নিয়ে কাজ করি। উই ডু বিল্ড সফটওয়্যার ফর অ্যাফিলিয়েট মার্কেটার্স এবং আমরা রিসেন্টলি রিসার্চ নিয়ে কাজ করার চেষ্টা করছি, রিসোর্স তৈরি করছি। এবং লোকালি বাংলাদেশে আমরা আজুন রকস্টার নামে একটা ভিডিও ট্রেনিং চালু করেছি, যেটা স্টেপ বাই স্টেপ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও টিউটোরিয়াল। আর আমার আরেকটা কোম্পানি আছে ডেভস্টিম লিমিটেড, সেখানে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি বর্তমানে। তো এত কিছুর বাইরে আসলে ফুল টাইম একজন মার্কেটার এবং মার্কেটিং নিয়ে ফুল টাইম কাজ করি। তো আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করবো হচ্ছে কিভাবে আপনারাও এই জায়গাটাতে আসতে পারেন, ঠিক আমরা যে প্রসেসগুলো ফলো করি সেই প্রসেসটা আপনারা রেপ্লিকা করতে পারেন। তো শুরুর আগে আমি একটা কোট শেয়ার করতে চাই ফ্রম প্যাট্রিসিয়া ফ্রিক। উনি হচ্ছেন একজন স্পিকার, ইনভেস্টর এবং মার্কেটিং এক্সপার্ট। তো ওনার খুব ফেভারিট একটা কোট হচ্ছে যে ইউ ডোন্ট ক্লোজ এ সেল, ইউ ওপেন এ রিলেশনশিপ। মানে আমরা আসলে একটা প্রোডাক্ট বিক্রি করি না, আমরা একটা রিলেশনশিপ তৈরি করি। আপনারা যারা মার্কেটার তারা একটা টার্মকে কখনো শুনেছেন যে বায়ার ট্রাফিক? এটা আপনার সাথে কতজন পরিচিত? রিফাত ভাইয়ের সাথে যারা কানেক্টেড এভরিওয়ান নোজ দ্যাট। এর বাইরে বায়ার ট্রাফিক শব্দটা জানেন মোটামুটি, তাই না? বায়ার ট্রাফিকটা কি? যে একবার সাধারণত কিনে ধারণা করা হয় সেই ব্যক্তিটার পোটেনশিয়াল মানে বাইং পোটেনশিয়াল সবচেয়ে বেশি থাকে। তো আমরা যখন টি স্প্রিং বা অন্য কোনো প্ল্যাটফর্মে যখন কোনো প্রোডাক্ট সেল করি, আমাদের এই সেলটা কন্টিনিউ না থাকার একটা বড় কারণ থাকে হচ্ছে আপনি ওই এক্সিস্টিং যে বায়ার যে আপনার প্রোডাক্টটা কিনলো তার সাথে আর কোনোভাবে কানেক্টেড থাকেন না। ধরেন আপনি টি স্প্রিং একটা প্রোডাক্ট সেল করলেন, সামহাও আপনি ওই অডিয়েন্সের সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, মিন্স পরবর্তীতে কিন্তু তার কাছে আর সেল করতে পারছেন না। দিন শেষে আপনি সাথে সেল করেন কার কাছে? ওই অডিয়েন্সের কাছে। তো একটা প্রোডাক্ট আপনি সেল করলেন, তারপর আবার ডিসকানেক্টেড হয়ে গেল, মিন্স আপনি ওই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারলেন না এবং আপনার যে লং টার্ম যে রিলেশনশিপ পোটেনশিয়াল সেটা আপনি ব্যবহার করতে পারেন না। তো লং টার্ম রিলেশনশিপ পোটেনশিয়াল ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে হচ্ছে নিজের একটা ট্রাইব বিল্ডিং করা। ট্রাইব বিল্ডিংটা কি? ট্রাইব বলতে গেলে কি বোঝাচ্ছে? ট্রাইব বলতে বোঝাচ্ছে একটা কমিউনিটি বিল্ড করা। ধরেন আজকে এখানে জাফি ভাই, সবাই তো তাকে চেনেন এবং তার ট্রাইবেরই মেম্বার, আপনারা সেখান থেকে এসেছেন। এখন জাফি ভাই যদি একটা টি শার্ট সেল করে আর আপনাদের মধ্য থেকে সামন এ র্যান্ডম গাই সে যদি টি শার্ট সেল করে এন্ড আপনি হচ্ছে তার পটেনশিয়াল কাস্টমার, তাহলে আপনারা কার থেকে কিনবেন প্রোডাক্টটা? জাফি ভাইয়ের কাছ থেকে কিনবেন। কেন জাফি ভাইয়ের কাছ থেকে কিনবেন? ইউ অলরেডি নো জাফি ভাই, সে অলরেডি এই ইন্ডাস্ট্রির অথরিটি এন্ড ইউ আর এ মেম্বার অফ দ্যাট ট্রাইব, অফ জাফি ভাইস ট্রাইব। মিন্স ওই যে র্যান্ডম গাই, আমরা এখন যেভাবে মার্কেটিং আমাদের প্রোডাক্টগুলোকে সেল করছি, কি হিসেবে সেল করছি? অ্যাজ এ র্যান্ডম গাই। কেউ আমাকে চেনে না, খাস করে আমি বলছি আমার প্রোডাক্টটা কিনো। দিন শেষে সেল হচ্ছে, বাট কতটুকু হচ্ছে? ওই অপরিচিত একজন মানুষ থেকে যতটুকু কেনা সম্ভব। কিন্তু এভাবে চিন্তা করেন, আপনি যদি আপনার নিজের একটা ট্রাইব বিল্ডিং করতে পারেন যে আপনাকে সবাই চিনে, আপনার অডিয়েন্স আপনাকে অলরেডি জানে, and you are offering them a t-shirt, sales potential at least 5x আপনি সেখান থেকে নিতে পারেন এবং আপনি এই জিনিসটাকে লং টার্ম প্যাসিভে কনভার্ট করতে পারেন। সেটা কিভাবে? আমি আজকে আলোচনা করব মেইনলি হচ্ছে নিশ সাইট নিয়ে। কিভাবে আসলে নিশ সাইট যে মডেলটা আছে, এই নিশ সাইট মডেলটাকে টি স্প্রিং টি শার্ট বিক্রি করার জন্য ব্যবহার করা যায়। তো নিশ সাইট সম্পর্কে আইডিয়া নেই কার কার? একেবারে জানেন না হোয়াট ইজ নিশ সাইট? আর বাকিরা মোটামুটি জানেন, 3-4 তো জানেন না। নিশ সাইট হচ্ছে কোনো স্পেসিফিক টপিকের উপরে বা কোনো নিশ ওয়েবসাইটের উপরে বা কোনো নিশের উপরে একটা ওয়েবসাইট। সেখানে আপনি কি করবেন? ওই নিশের অডিয়েন্স যেই ধরনের কন্টেন্ট খুঁজে আপনি ঠিক সেই ধরনের কন্টেন্ট প্রোভাইড করবেন। লাইক একটা নিশ সাইটের এক্সাম্পল দিতে পারবেন আপনারা? পিক মাই শেভার। তো পিক মাই শেভার একটা ভালো এক্সাম্পল, একটা নিশ সাইট। পিক মাই শেভার এটা কিসের সাইট? শেভিং, যারা ই করবে শেভিং একটা সাইট। ওকে, তো এইটার
ভিজিটর কারা? ট্রিমার খুঁজতেছে। সো আপনি যদি চিন্তা করেন একটা ওয়েবসাইট পটেনশিয়াল একটা নিশ সাইট যেখানে ওই রিলেটেড কন্টেন্ট আছে, ট্রিমার রিলেটেড কন্টেন্ট আছে, এটার ভিজিটররা কি করতেছে, তারা কোনো কিছু যখন দরকার হচ্ছে এবং ওই সাইটটার এই নিশ সাইটটার ট্রাফিক সোর্স মেইনলি কি কোথা থেকে আসে? নিশ সাইটগুলোর গুগল থেকে আসে। যারা নিশ সাইটে কাজ করেন এটা হলে তারা তো জানেন, কিন্তু যারা জানে না তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। নিশ সাইটগুলো হচ্ছে কোনো স্পেসিফিক টপিকের উপরে সাইট এবং বেশিরভাগ ক্ষেত্রেই নিশ সাইটের ট্রাফিকের মেইন সোর্স থাকে হচ্ছে গুগল। এন্ড গুগল কি করে, আপনি যখন নিশ সাইট রিলেটেড প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকতেছে আপনার ওয়েবসাইটে, কেউ যখন ওই নিশ রিলেটেড কিওয়ার্ড দিকে সার্চ করে গুগল আপনার ওয়েবসাইটটাকে শো করে। আচ্ছা, এবং আপনার ওয়েবসাইট আপনি গুগল থেকে যদি একবার ট্রাফিক পাওয়া শুরু করেন মিন্স আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত ট্রাফিক পেতেই থাকবেন। সো এখানে আমি বলছি নিশ সাইট যে ট্রাফিকগুলো পাওয়া যায় এই ট্রাফিকটা হচ্ছে প্যাসিভ ট্রাফিক। আপনি অ্যাক্টিভলি কাজ করছেন না, কিন্তু এই ট্রাফিকটা প্যাসিভলি জেনারেট হচ্ছে। তো এই মডেলটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং কেন ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে আমি আমার দুইটা নিশ সাইটের স্ক্রিনশট দেখাতে চাই। আজকেই আমি একটু আগে প্রেজেন্টেশন তৈরি করার সময় তৈরি করেছি। সো নিশ সাইট নাম্বার 1, লাস্ট 30 ডেজ পেজ ভিউ হচ্ছে 22,000। ওকে, দিস ইজ নিশ সাইট নাম্বার 2, লাস্ট 30 ডেজ ট্রাফিক হচ্ছে 9,200। আচ্ছা, এখন দিন শেষে আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করি কার কাছে বিক্রি করি? এই যে অডিয়েন্স যারা অলরেডি আমার ওয়েবসাইটে আছে অথবা আমার ওয়েবসাইটে না থেকে অন্য ওয়েবসাইটে আছে, কোনো না কোনো ট্রাফিকের কাছে তো বিক্রি করি, এরকম ভিজিটরদের কাছে বিক্রি করি। আমরা এখন কি করি, অন্য ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আছে আমরা সেই ভিজিটরকে টার্গেট করি বা রিটার্গেটিং করি। লাইক ফেসবুকে যে ভিজিটর অলরেডি আছে আমরা কি করছি, ফেসবুকের এই ভিজিটরকে টার্গেট করছি, তাই না? ফেসবুকে যে আছে রিলেটেড কোনো একটা পেজের সাথে হয়তো কানেক্টেড, কোনো একটা এজ গ্রুপের সাথে হয়তো মিলে যায়, কোনো একটা অডিয়েন্স প্রোফাইলের সাথে হয়তো মিলে যায়, রিলেটেড কোনো ওয়েবসাইট হয়তো সে ভিজিট করেছিল, আমরা তাকে রিটার্গেটিং করে এখানে দেখাচ্ছি। ওই ফেসবুকের ভিজিটরদের কাছে আমরা আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য চেষ্টা করছি। এখন চিন্তা করেন, এটা ওই ভিজিটরটা অলরেডি আমার ওয়েবসাইটে আছে, এখন আমি চাইলে কি করতে পারি, তার কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারি। এখন আমি এখানে কতগুলো ক্লিক পাচ্ছি, দুইটা সাইটে আমি আগে পেয়েছি 22,000 এবং 9,000, টোটাল 30,000। এবার জাস্ট চিন্তা করেন 30,000 ক্লিক যদি আপনি ফেসবুক থেকে জেনারেট করতে চান, হাউ মাচ উইল ইট কস্ট ইউ? যারা অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেন 30,000 ক্লিকের জন্য ফেসবুক থেকে আপনার কত কষ্ট হবে? অ্যাট লিস্ট 30,000 ক্লিকের জন্য $30, 10 to 15,000 অ্যাট লিস্ট, তাই না? তার মানে এই 10 to 15,000 এখানে ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আই বিলিভ যে খুব লিমিটেড কয়েকজনের আছে। কিন্তু এই হিউজ পরিমাণ ট্রাফিককে আপনি ইজিলি প্যাসিভলি পেতে পারেন কিভাবে? এই নিশ সাইট মডেলের মাধ্যমে। এন্ড নিশ সাইট মডেলটা কি আমরা একটু পরে কথা বলবো, হয়তো পুরোটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবো না, একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই ভিজিটর, ধরুন আমরা দিন শেষে যাদের কাছে বিক্রি করি, কোনো ভিজিটরের কাছে এই প্রোডাক্টটা সেল করি, এই ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে একবার থাকবে এরপরে আপনার কাজ কি, এই ভিজিটরের জন্য, টার্গেটেড ভিজিটরের জন্য আপনার ডিজাইনটা রেডি করা। আর ডিজাইনটা রেডি করা কি, আমরা এক্স্যাক্টলি জাফর ভাই যে মডেলটা দেখিয়েছে আপনি এই মডেলটা ফলো করতে পারেন। জাস্ট আপনি আগে ট্রাফিকটা পাঠাচ্ছিলেন কোথা থেকে? ফেসবুক থেকে র্যান্ডমলি, এখন পাঠাচ্ছেন হচ্ছে একটা আপনার নিজের ওয়েবসাইট থেকে। তো জিনিসটা হয়তো কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু কমপ্লিকেটেড মনে হওয়ার মানে পরেও এটা কিভাবে আপনাকে দিন শেষে বেশি বেনিফিট করবে এইটা ঠিক পরের স্টেপে আছে। যে বেনিফিটটা কি, এই নিশ সাইট মডেলের বেনিফিটটা কি? নিশ সাইট মডেলের বেনিফিট হচ্ছে যে দিন শেষে আপনার যখন একটা সাইট থাকবে, একটা ওয়েবসাইট মিন্স আপনি ওই জায়গায় নিজের একটা অথরিটি বিল্ডিং করতে পারছেন। এন্ড অথরিটি এন্ড রিলেশনশিপ সবচেয়ে বেশি সেল করে। লাইক একটু আগে যে এক্সাম্পলটা আমরা দিচ্ছিলাম যে জাফি ভাই যদি একটা টি-শার্ট সেল করে এন্ড এ র্যান্ডম গায় সে যদি টি-শার্ট সেল করে, তো কারটা আসলে দিন শেষে বেশি বিক্রি হবে? অবশ্যই জাফি ভাইটা। এবং ঠিক এই জায়গায় নিশ সাইটটা জায়গা, আপনি ফেসবুক থেকে যে বিজ্ঞাপনটা দেন অ্যাজ এ র্যান্ডম গাই, নো ওয়ান নোজ ইউ, কিন্তু যখন আপনি একটা নিশ সাইট ওন করেন, আপনার নিশ সাইটে ভিজিটরটা যখন আসতেছে ঠিক সাইট পারে অর এভরি জায়গায় আপনার ছবি থাকে, এন্ড
একটা এক্সট্রা রিলেশনশিপ আর বিলিভ তৈরি হয়। মানুষের যখন পেজ থাকে একটা বিলিভ তৈরি হয়, এবং একটা সাইট যখন ওই ইন্ডাস্ট্রির একটা সাইট থেকে ট্রাফিকটাকে পাঠানো হয়, তখন এই যে রিলেশনশিপ সেল যেটা আমরা বলি, যেটা 2 থেকে 3 গুণ সবসময় বেশি সেল হয়। নর্মাল সেল হচ্ছে, রিলেশনশিপ সেল হচ্ছে সবচেয়ে বেশি হয়। সেই অপরচুনিটিটা আপনি এই নিশ সাইট মডেল থেকে পেতে পারেন। আরেকটা হচ্ছে কোয়ালিটি লিড। যেই ভদ্রলোক ডগ নিয়ে কোনো কন্টেন্ট গুগলে সার্চ করতেছে, সে ডগ টি শার্ট যত কেনার পসিবিলিটিস, নরমালি ফেসবুকে বহুত আগে একজন ডগ নিয়ে একটা লাইক করে রাখছিল বা কয়েকটা ডগ পেজ লাইক করে রাখছিল, তাকে আপনি টার্গেট করছেন। সেলস পোটেনশিয়ালটা সবচেয়ে বেশি কোথায়? যে অনেকদিন আগে ডগ পেজ একটা লাইক দিয়ে রাখছিল, সেই ভদ্রলোকের ওখানে পোটেনশিয়ালটা বেশি, না যে জাস্ট নাও ডগ রিলেটেড কোনো কন্টেন্ট সার্চ করলো তার পোটেনশিয়ালটা বেশি? কোনটা হওয়া উচিত? যে জাস্ট নাও সার্চ করলো। তো নিশ সাইট মডেল দিয়ে গেলে আপনি এই বেনিফিটটা পান, ওই র্যান্ডম যে ওই যাদেরকে আপনি টার্গেট করছেন তার চাইতে এক্সাক্ট কোয়ালিটি লিডটাকে আপনি গ্যাদার করতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা যখন কোনো টি শার্ট ডিজাইন করি টি স্প্রিং এর জন্য, মেইন ডিলেমা থাকে এটা কি আসলে দিন শেষে বিক্রি হবে, মানুষ কি কিনবে, বা আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্স কি পছন্দ করবে। তো এইটার একটা ভালো সলিউশন হতে পারে আপনি যদি নিশ সাইট মডেলে যেতে পারেন। লাইক ইউ অলরেডি হ্যাভ ইউর এম্পায়ার বিল্ট, ইউ হ্যাভ ইউর মেম্বার কানেক্টেড। আপনি ইজিলি যেটা করতে পারেন, লাইক আপনার ধরুন একটা নিশ সাইটের মাধ্যমে আপনার 10,000-এর একটা ইমেল লিস্ট আছে, আপনি কি করতে পারেন অনেকগুলো স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, স্যাম্পল 4 ডিজাইন করে আপনি ঠিক তাদেরকে মেল করতে পারেন যে কোন ডিজাইনটা তোমার পছন্দ। এন্ড ইজিলি আপনি করতে পারেন কি ওদের রিয়েল টাইম পোস্ট ডিজাইন ফিডব্যাকটা নিতে পারেন। এন্ড যেটাতে বেশি ফিডব্যাক পাচ্ছেন আপনি সেই ডিজাইনটা যদি রিলিজ করেন, তাহলে কি হবে, আন্দাজ একটা ডিজাইন যদি আপনি রিলিজ করতেন, তার চেয়ে সার্ভে করে ডিজাইনটা রিলিজ করলে কোনটা বেশি সেল হওয়ার পসিবিলিটি আছে? অবশ্যই যেটা আপনি ফিডব্যাক দিয়ে করছেন। সো অলরেডি আপনার যদি এম্পায়ার বা ট্রাইব বিল্ডিং করা থাকে, তাইলে কিন্তু আপনি এই অপরচুনিটিটা পাবেন। ওকে, আরেকটা হচ্ছে মোর এনগেজমেন্ট। এনগেজমেন্ট আপনার এখানে কেন বেশি হবে? কারণ ওই অডিয়েন্স আপনাকে অলরেডি চেনে। ওকে, তো আর আছে এক্সট্রিমলি লো কস্ট পার অ্যাকুইজিশন। এক্সট্রিমলি লো কস্ট, শুধু লো কস্ট না, এক্সট্রিমলি লো কস্ট। একটু আগে আমি যেরকম বলতেছিলাম, আমি দুইটা নিশ সাইট এক্সাম্পল দেখিয়েছি, এবং এই দুইটা নিশ সাইটে আমি গত 9 মাস টাচও করি নাই, বাট লাস্ট 30 ডেজে ইট ড্রোভ 30,000 ট্রাফিক। এন্ড এই 30,000 ট্রাফিক যদি আমি ফেসবুক দিয়ে বা অন্য কোনো মাধ্যম দিয়ে এদেরকে ড্রাইভ করাতে চাইতাম, তাহলে কি পরিমাণ কস্ট হতো, আর এখানে কি পরিমাণ কস্ট হচ্ছে? এখানে অ্যাবসলিউটলি জিরো কস্ট। কজ আমি তো এখন কিছু করি নাই, যা করার আপফ্রন্ট একটা সময় করেছি। ইভেন ডোমেন হোস্টিং এর টাকাও কিন্তু আপফ্রন্ট একটা সময় পে করা আছে। এই 1 মাসের জন্য ডোমেন হোস্টিং কস্ট যদি আমি ধরি, অপরচুনিটি কস্ট ধরি, তো $10-15 হয়তো ডোমেন হোস্টিং কস্ট গেল। তো এটা কিন্তু মানে কোনোভাবেই আপনি অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট মেথড আর অন্য কোনো ভাবে এটা ড্রাইভ করতে পারবেন না। এজন্য আমি বলছি নিশ সাইট এই মডেলটা হচ্ছে অ্যাবসলিউটলি এন্ড এক্সট্রিমলি লো কস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে হাই কনভার্সন রেট। হাই কনভার্সন রেটের এক্সাম্পল আমরা একটু আগেই দিয়েছি, যে এখন জাফি ভাই যদি 10 জনকে বলে আপনি টি শার্ট একটা নেন, তাহলে ওখান থেকে কতজন কিনবে? আর একটা র্যান্ডম গাই যদি বলে তাহলে কতজন কিনবে? জাফি ভাইটা সবসময় কি বেশি হচ্ছে। তাহলে কনভার্সন রেট, হাই কনভার্সন রেট হবে যখন আপনি আপনার অথরিটি হয়ে, ওই ইন্ডাস্ট্রির অথরিটি হয়ে তাকে একটা ভ্যালু ড্রাইভ করাতে পারবেন। ওকে, আমরা একটু চলে যাই। ওকে, চলে যাই। আপনারা আসলে মনে হয় ঘুমা যাচ্ছেন সবাই। আর মডেলটা আপনাদের কি কঠিন মনে হচ্ছে? মানে এখন হচ্ছে কোর্সে যাতে কিছু বুঝতেছি বেনিফিট কিভাবে করব, তাই না? তো কিভাবে করব এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এখন আমরা নিশ সাইট করলে আসলে বেনিফিট কি, মানে মেজর বেনিফিটটা কি? একটা সাইট যদি আমার থাকে টি শার্ট, এই মডেলটার মেজর বেনিফিটটা কি হবে? আসলে মেজর বেনিফিট হবে আপনি আসলে ওই অডিয়েন্সকে এভরিহোয়ার টার্গেট করতে পারবেন। কারণ আপনার যখন একটা নিশ সাইট থাকবে, আপনার কি থাকতেছে, নিশ সাইট থাকলে বাই ডিফল্ট হয়তো আপনার ফেসবুকে রিলেটেড নিশ রিলেটেড পেজ থাকবে, আপনার টুইটারে অ্যাকাউন্ট থাকবে, আপনার ইমেল লিস্ট থাকবে, তাই না? আপনার তারপরে আরো কি হতে পারে, অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে লাইক পিন্টারেস্টে হয়তো আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে। তো এত কিছু কানেক্টেড থাকার দরকার কি? আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকলেই তো হয়, তাই না? কিন্তু আপনি কিন্তু জানেন না আসলে আগামীকালকে এই ফেসবুকে কি হবে। আগামীকালকে ফেসবুকে যে আমাদের 10,000 লাইকটা থাকতেছে, ফেসবুকের পলিসি আগামীকালকে কি হবে? জাস্ট লাইক একটু চিন্তা করেন। আমাদের বাংলাদেশে 2 সপ্তাহ আগেও কিন্তু বাংলাদেশের ই-কমার্স ওনাররা কি জানতো যে ফেসবুক বাংলাদেশে বন্ধ হয়ে যাবে? জানতো না। কিন্তু সে আনসার্টেনিটি কিন্তু হয়েছে, ফেসবুকটা বন্ধ হয়েছে। রেজাল্ট
রেজাল্ট হচ্ছে বাংলাদেশের ই-কমার্সের বর্তমানে সেলস 60 to 80% ডাউন। মানে ই-কমার্স কোম্পানিগুলো এরকম হয়েছে যে আগামী কয়েক মাসের খরচও উঠবে না, এরকম প্রচুর পরিমাণে কোম্পানি আছে। সো এই আনসার্টেনিটি কিন্তু যে কোনো সময় হতে পারে আমাদের এই জায়গাটা। এখন ওই বাংলাদেশের ই-কমার্স কোম্পানিগুলো যদি কি হইতো, ফেসবুকের বাইরে যদি অন্য প্ল্যাটফর্মগুলোতে অডিয়েন্সকে কানেক্টেড রাখতো, লাইক ইমেল, ওদের যারা অডিয়েন্স তাদের ইমেলগুলো যদি কালেক্ট করে রাখতো, এবং যারা রেখেছে তারা কিন্তু এখন ভালো করতেছে, কারণ ফেসবুক বন্ধ থাকায় মানুষ এখন ইমেলে একবার ঢুকতো, এখন ইমেলে 3বার ঢুকে। তো এই আপনি মাল্টিপল আপনার ওয়েবসাইট মডেল থেকে বি এভরিওয়্যার মডেলে যখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্সকে কানেক্ট করে রাখবেন, লাইক ফেসবুকে কানেক্ট লাইক দিয়ে রাখলো, টুইটারে লাইক দিয়ে রাখলো, আপনার ইমেলে এনগেজ রাখলেন, এবং আপনি যখন কোনো মেসেজ তাদেরকে ডেলিভার করতে চাইবেন প্রত্যেকটা চ্যানেলে, তখন ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সকে আপনি রিচ করতে পারবেন। ফেসবুকের স্ট্যান্ডার্ড, আপনার যদি পেজ থাকে, ফেসবুকের স্ট্যান্ডার্ড রিচ পার্সেন্টেজ কত? ম্যাক্স 10%। তারপরে আপনার যদি 10,000 লাইক থাকে, আপনি হয়তো সর্বোচ্চ 1,000 মানুষের কাছে রিচ করতে পারবেন। আপনার যদি 10,000 মানুষের ইমেল লিস্ট থাকে, ওপেন রেট কত? স্ট্যান্ডার্ড হচ্ছে 15%। মানে আপনি হয়তো সর্বোচ্চ 1500 মানুষের কাছে রিচ করতে পারবেন। টুইটার হয়তো 15 থেকে 20%। তো 10,000 যদি আপনার টুইটার পেজ থাকে, তাহলে আপনি সর্বোচ্চ 1 থেকে 1,500 মানুষের কাছে বা 2,000 মানুষের কাছে রিচ করতে পারবেন। এখন এই প্রত্যেকটা প্ল্যাটফর্মকে আলাদা করে কানেক্ট করেন, চিন্তা করেন, এখানে 1500 জন পৌঁছালেন, ওখানে 1500 জন পৌঁছালেন, ওখানে 1500 জন পৌঁছালেন। হয়তো এই 3টা প্ল্যাটফর্ম কিছু ইউজার ম্যাচ করবে, কিন্তু প্রত্যেকেই কি ম্যাচ করবে? প্রত্যেকেই ম্যাচ করবে না, কিছু কিন্তু আনকমন থেকে যাবে। মানে আপনি একটা ব্রড অডিয়েন্সকে কানেক্ট করতে পারতেছেন এভরিওয়্যারের মাধ্যমে, এবং আপনার নিশ সাইট যখন থাকবে তখন আপনি প্ল্যাটফর্মটাকে ওই কাজে লাগাতে পারবেন। এখন বি এভরিওয়্যার আমরা বললাম, বি এভরিওয়্যার কেন দরকার এটা নিয়ে মোটামুটি আমি আলোচনা করে ফেলেছি। তো একটু এক্সাম্পল দিই। একটু আগে জাফি ভাই বলতেছিল এখানে যারা আছেন মোটামুটি সবাই কোনো না কোনো ভাবে ডিস্ট্রাক্টেড ওয়েবে। আপনি এখন টিস্প্রিং গ্রুপে আছেন, একটু পরে একটা ইউটিউব ভিডিও, জাফি ভাই ইউটিউবের ভিডিও লিখে ক্লিক করলেন, তারপরে কি হচ্ছে, আপনি ঠাস করে ইউটিউবের সাইড বারে আরেকটা বিজ্ঞাপন ছিল, সেখানে ক্লিক করলেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেখানে ক্লিক করলেন, তারপরে কোথা থেকে কোথায় চলে গেছে একটু পরে কিন্তু আপনি নিজেও জানেন না। প্রচুর পরিমাণে ডিস্ট্রাক্টেড থাকে ওয়েবে, মানে ভিজিটরকে কোনোভাবে কানেক্ট রাখা যায় না। তো আপনি যদি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে তাকে কানেক্ট করে রাখতে চান, ওই ভিজিটর দিন শেষে যেটা হবে, অন্য জায়গায় চলে যাবে, আপনার প্রোডাক্টের উপরে আর কোনো নোটিসই সে রাখতে পারবে না, কোনো নোটিস থাকবে না, কারণ সে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি মাল্টিপল প্ল্যাটফর্মে, একটা প্ল্যাটফর্ম থেকে তো ডিস্ট্রাক্টেড হয়ে গেল, কিন্তু ইমেলে হয়তো তাকে সহজে আপনি রিচ করতে পারেন, ফেসবুকে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে গেল, তাহলে আপনি ইজিলি হয়তো টুইটারে তাকে রিচ করতে পারেন। তো এই অপরচুনিটিটা পাওয়া যায়। এবং আমরা একটু শেষ করে ফেলবো, কারণ আমার প্রেজেন্টেশনটা খুব শর্ট ছিল, আর আপনাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি, বা আমাকে বলতে বলা হয়েছিল যে নিশ সাইট যে মডেলটা, এটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়, ডিসপ্লে কাজে লাগানো সম্ভব কিনা। তো আমি দুইটা কেস স্টাডি দেখিয়েছি, এন্ড niche site model absolutely works for display. There are dozens of case studies. শুধুমাত্র আপনি ফেসবুক অ্যাড দিয়ে যে এই টি-স্প্রিং এর টি-শার্ট সেল করতে হবে এরকম না, আপনি আপনার নিশ সাইট এমপ্যাথি ইজিলি সেল করতে পারবেন। এবং আপনি যে প্রফিটেবিলিটির কথা বলা হয়েছিল, প্রফিটেবিলিটির হিসাব দেখানো হয়েছিল, আপনার দিন শেষে যে প্রফিটটা দেখানো হয়েছিল $5 বাদ দিয়ে, আপনি নিশ সাইট দিয়ে যখন করবেন আপনার একটা বাদ দেওয়ার দরকার নেই, কারণ আপফ্রন্টে আপনি একবার কাজ করে রাখলে পুরো ট্রাফিকটা যে প্রফিটটা পুরোটাই আপনার। ওকে, তো আসলে নিশ সাইট আপনি কিভাবে তৈরি করতে পারেন, এটা খুব কমপ্লেক্স প্রসেস এরকম না, কিন্তু এইটার একটা বড় কম বা নেগেটিভ সাইড হচ্ছে ইট টেকস টাইম। তো যাদের হাতে আসলে সময় নাই, আগামী সপ্তাহে ইনকাম করতে হবে, দিস মডেল ইজ নট ফর ইউ। কিন্তু যাদের হাতে সময় আছে এবং আপনি সময় নিয়ে করতে চান এবং লং টার্ম ফিউচার চিন্তা করে করতে চান, আসলে এই নিশ সাইট মডেলটা তাদের জন্য। আপনি আজকে এই মাসেই সেল করলেন, শেষ না, আমি আসলে চাই এটা কন্টিনিউ থাকুক, এই মডেলটা তাদের জন্য। তো নিশ সাইট তৈরি করার জন্য আমি কয়েকটি স্টেপ আমি দিয়েছি, আপনারা এখানে তো আপনাদেরকে শেখা দিতে পারবো না, যে স্টেপগুলো দিয়েছি আপনি জাস্ট স্টেপগুলো লিখে গুগল সার্চ করে ডিটেইলটা পেয়ে যাবেন। তো আমি একটু সংক্ষেপে আলোচনা করি। মেইনলি হচ্ছে আমরা যখন নিশ সাইট তৈরি করব, নিশ সাইট, নিশ মানেই হচ্ছে একটা আন্ডারসার্ভড বা কোনো একটা মূল টপিকের আন্ডারে একটা সাব টপিক। তো আপনি যেই নিশে বা যেই টপিকে কাজ করতে চান, প্রথমে আপনাকে কি করতে হবে, ওই টপিকটা আইডেন্টিফাই করতে হবে। লাইক আপনি যদি ডগ নিশ, জাফি ভাই বলছিল যে ডগ নিশ একটা $1 বিলিয়ন মার্কেট, আসলে ডগ নিশ হচ্ছে $1 বিলিয়ন মার্কেট। তো ডগ নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে
যে এই নিশে আমি সাইজটা কত, মার্কেট সাইজ কত, এটা কম্পিটিশন কেমন হবে, এবং এই নিশে মানুষ কি পরিমাণ সার্চ করে। যেহেতু নিশ সাইটের মেইন ট্রাফিক মডেল হচ্ছে গুগল, তাহলে কি পরিমাণ মানুষ সার্চ করে। আপনি যেটা করতে পারবেন ইজিলি গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানার যে টুল আছে, আপনি জাস্ট ডগ নিয়ে সার্চ করলে আপনি রিলেটেড প্রচুর পরিমাণে কিওয়ার্ড পাবেন। এন্ড এই কিওয়ার্ড থেকে আপনাকে ডিটারমাইন করতে হবে আমি যে মার্কেট সাইজকে টার্গেট করতেছি, লাইক 1000 টি-শার্ট সেল করতে গেলে আমার কি পরিমাণ অডিয়েন্স দরকার হবে, সেই ধরনের অডিয়েন্স এখানে আছে কি নাই। তো অডিয়েন্স থাকলে তো হবে না, সার্চ ভলিউম হয়তো আছে। আপনাকে পরবর্তী যে কাজটা করতে হবে, আসলে এই যে সার্চ মানুষ করছে যে কিওয়ার্ডগুলো দিয়ে বা ফ্রেজগুলো দিয়ে, এই ফ্রেজে আমি আসলে নিজে দিন শেষে র‍্যাঙ্ক করতে পারবো কিনা। আপনি যদি ওই জায়গায় র‍্যাঙ্ক করতে না পারেন, তাহলে দিন শেষে আপনার ওয়েবসাইটের ভিজিটর কে? আপনি একা, কেউ নাই। তো এটা করা যাবে না, আপনাদেরকে কম্পিটিশনটা দেখে নিতে হবে কি পরিমাণ কম্পিটিশন ওখানে আছে, আসলে দিন শেষে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন কিনা। তো এইখানে আপনাকে যেটা করতে হবে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে। আপনি কম্পিটিশন অ্যানালাইসিসে অনেক স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল অনলাইনে পাবেন ফ্রিতেই, বাংলায় অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল আছে কম্পিটিশন অ্যানালাইসিস কিভাবে করতে হয়, আপনি এটা একটু দেখে নেবেন। আচ্ছা, কম্পিটিশন অ্যানালাইসিস হয়ে গেল, এবং আপনি জানেন আপনি ডগ নিয়ে একটা সাইট করবেন। নাও আপনার কাজ হচ্ছে যে কোনো একটা ডোমেইন নিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করে ফেলা। আসলে এই ডোমেইন হোস্টিং জিনিসটা অনেক কমপ্লিকেটেড মনে হলে আসলে কমপ্লিকেটেড না। আপনি যে কোনো কোম্পানিতে 3 থেকে 4000 টাকা দিলে আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে দেবে। এন্ড আপনার পরবর্তী যে স্টেপের কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা। এবং ওয়েবসাইট তৈরি করা যে কমপ্লেক্স কোনো প্রসেস না। আপনি লেস দ্যান 5 মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারেন। লেস দ্যান 5 মিনিটস। সো ওয়ার্ডপ্রেস আপনি একটা সাইট বানায় ফেললেন, এরপরে আপনার কাজ হচ্ছে আপনি যে মার্কেটে বা যে নিশে বা যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, এই ইন্ডাস্ট্রির মানুষ আসলে কোন ধরনের কন্টেন্ট কনজিউম করে, মানে রিডার বা অডিয়েন্স আসলে কি চায়, আপনাকে সেটা আসলে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার অনেকগুলো টুল আছে। আপনি বাসসুমো নাম জেনে থাকবেন, বাসসুমো.com। আপনি বাসসুমোতে যে জাস্ট ডগ অথবা যে ডগ ব্রিডের কথা বলে যাবে, বা ডগ ব্রিডের কোনো অথবা ডগ রিলেটেড অন্য যে কিওয়ার্ডগুলো আছে, আপনি কিওয়ার্ডগুলো সার্চ করলেই দেখতে পাবেন ওই কিওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে এইরকম কোন টাইপের বা কোন ধরনের কন্টেন্ট ওয়েবে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে। তাহলে যে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে যে কন্টেন্টগুলো, আপনি সেগুলো দেখলে নিজের মতো করে কিন্তু কন্টেন্ট তৈরি করার আইডিয়াটা পেয়ে যাবেন। তো এই জায়গাতে আসতে হচ্ছে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এন্ড কন্টেন্ট তৈরির পরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে কন্টেন্টকে প্রমোট করা এন্ড কন্টেন্টের জন্য কিছু লিংক বিল্ডিং করা। এই স্টেপে আপনি ভালোভাবে করতে পারলে ইউ ক্যান এক্সপেক্ট যে গুগল আপনাকে কমপ্লিটলি প্যাসিভ ট্রাফিক দেওয়া শুরু করবে। আর একবার যদি গুগলের ট্রাস্ট আপনি পেয়ে যান, যে পুরো স্টেপে আমরা বললাম যে কমপ্লিট প্যাসিভ ট্রাফিক, এই প্যাসিভ ট্রাফিকটা আপনি পাবেন। আর প্যাসিভ ট্রাফিক পাওয়ার পরে কিভাবে আপনি টি-শার্ট ডিজাইন করবেন, কিভাবে এনগেজ করবেন, আর কিভাবে আপনি ডেলিভার করবেন, এটা তো জাফি ভাই বলবেন। আর এরপরেও আপনার প্রত্যেকটা টপিক লিখে সার্চ করলে আলাদা আলাদা করে পেয়ে যাবেন। বাংলায় কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি বাংলায় সার্চ করলেই এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার আজকের আলোচনার বিষয়, কিভাবে নিশ সাইট মডেলকে কাজে লাগানো যায়। আসলে যেহেতু আপনারা মেইনলি ফেসবুক নির্ভর এন্ড ফেসবুকে মেইন ফোকাস, এজন্য আমি একটু ডিটেইলে জানি, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই মডেলটা কাজ করে এন্ড মোর প্রফিটেবল দ্যান ফেসবুক অ্যাডস। তো থ্যাংক ইউ, আশা করি আপনাদের সাথে শিখে